আজকে তুল্যরোধের সিমেট্রি সার্কিট নিয়ে কথা বলবো। সিমেট্রি সার্কিট, এই সিমেট্রি যে সার্কিটটা আছে, সিমেট্রি সার্কিট, এই সিমেট্রি সার্কিট দুই প্রকার। একটা হচ্ছে মিরর সিমেট্রি, আর একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। মানে তুল্যরোধ আমরা দুইটা পদ্ধতিতে বের করবো, একটা হচ্ছে মিরর সিমেট্রি পদ্ধতিতে, আর একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি পদ্ধতিতে। এখন এই মিরর সিমেট্রি বলতে কি বুঝতেছি, দেখো, মিরর বলতে আমরা সাধারণত যে আয়নাটাকে বুঝি, একটা আয়নার দুই পাশে যেমন থাকে, যে এই পাশে একটা মানুষ থাকে, তুমি যদি এই পাশে একটা মানুষ রাখো, সেই মানুষের ডান হাত বাম হাত এই পাশে গিয়ে কি আলাদা হয়ে যায় না? ঠিক তেমনই এই পাশে যা থাকবে সে এই পাশে যদি ঠিক তেমন জিনিসই যদি আমরা পাই, সেইটাকে আমরা সাধারণত বলি মিরর সিমেট্রি। সেটাকে আমরা বলবো মিরর সিমেট্রি। আর ফোল্ডিং সিমেট্রিটা কি? ফোল্ডিং বলতে দুই ভাগে আমরা ভাগ করলে উপরের পার্ট এবং নিচের পার্ট যদি আমরা একই জিনিস পাই, সেটাকে আমরা বলবো ফোল্ডিং সিমেট্রি। সেটাকে আমরা বলি ফোল্ডিং সিমেট্রি। তা ফোল্ডিং সিমেট্রিটা মনে রাখবে এইরকম আড়াআড়ি ভাবে, আর এরকম যদি উপর নিচে লম্বালম্বি ভাবে যদি করি, সেটাকে আমরা মনে রাখবো মিরর সিমেট্রি। আপাতত এতটুকুই মনে রাখি। এখন এই দুই সিমেট্রি দিয়ে কিভাবে আমরা সার্কিটটাকে সলভ করব, সেটার জন্য ধরো আমরা একটা সার্কিট কল্পনা করি। এখান থেকে ধরো এখানে আমরা একটা সার্কিট নিই, সার্কিটগুলোতে আমরা কতগুলো রোধ কল্পনা করি। তো এইখানে একটা রোধ আছে, এইখানে রোধ আছে, এই বাহুতে রোধ আছে, এই বাহুতে রোধ আছে, আর এই বাহুতে রোধ আছে। এইখানে আর রোধ, এটাতে আর রোধ, এখানে টু আর রোধ, এখানে ধরো টু আর রোধ, আর এইখানে ধরো আর রোধ, আর এটা ধরো এ প্রান্ত, আর এটা হচ্ছে বি প্রান্ত। এই যে সার্কিটটা, এটা আমরা মিরর সিমেট্রি দিয়েও সলভ করতে পারবো, এটা আবার ফোল্ডিং সিমেট্রি দিয়েও সলভ করতে পারবো। তো প্রথমে আসো আমরা মিরর সিমেট্রি দিয়ে কিভাবে সলভ করব। তো আমি স্টেপগুলো একটু বলি। মিরর সিমেট্রি দিয়ে আমরা এটাকে সলভ করব। মিরর সিমেট্রিতে মিরর সিমেট্রিতে কতগুলো রুলস তোমাকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা একটু রুলসগুলো যদি বলি, বা আমি একটু বলি, একটু মনে রাখবা। মিরর সিমেট্রিতে মিরর ব্রাঞ্চগুলোতে কারেন্ট সর্বদা সেম থাকবে। মিরর ব্রাঞ্চগুলোতে কারেন্ট সর্বদা সেম থাকবে। মিরর ব্রাঞ্চ বলতে কি বোঝাচ্ছি, এইখানে যদি দেখো, এইটা আর এইটা, এইখানে যে কারেন্ট থাকবে এখানে ঠিক সেম কারেন্ট থাকবে, এই জায়গাতে যে কারেন্ট থাকবে এইখানটাতেও ঠিক সেম কারেন্ট থাকবে। এটাই হচ্ছে প্রথম কথা। প্রথম কথা কি বললাম? মিরর ব্রাঞ্চগুলোতে কারেন্ট সর্বদা সেম থাকবে। দ্বিতীয় কথা, কারেন্টগুলা উল্লেখ করবা। মানে এইটা তুমি যদি এই রোধের মধ্যে আয়ন কারেন্ট দাও, এইখানে তুমি I2 কারেন্ট দিবা। মানে যতগুলা কারেন্ট দেওয়া যায় সেই চেষ্টা করবা সেই কারেন্টগুলো দেওয়ার। তাই প্রথম কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, ব্রাঞ্চগুলোতে সেম কারেন্ট থাকবে সেটা দেখতে হবে। দ্বিতীয় কথা, ওই কারেন্টগুলোকে দিতে হবে। এরপরে ক্যালকুলেশন করতে হবে। তাই দুইটা কথা শুধু মনে রাখলেই হবে। তো আসো আমরা এই সার্কিটটাতে একটু চিন্তা করে দেখি তো, এটাকে আমরা মিরর সিমেট্রি দিতে পারি কিনা। তো একটু খেয়াল করো তো। আচ্ছা, এখানে মিরর সিমেট্রি আঁকা হয় নাই। আমরা এইখানটাতে টু আর না দিয়ে এই জায়গাটাতে আর দিতে হবে, আর এইখানটাতে টু আর দিই। তাহলে দেখো, এখানেও আর আছে, এই জায়গাটাতেও আর আছে। তাহলে এটা কি মিরর সিমেট্রি না? কারণ কি বলছি, বাম পাশে যা হবে আয়নাতে আমরা যা দেখি, বাম পাশে আয়না, আমি যদি আয়নার সামনে দাঁড়াই তো আমাকে আমার প্রতিবিম্ব তো দেখতে পাবো, ঠিক তেমনি এইখানে প্রতিবিম্ব দেখা যাবে। এইখানে যা থাকবে সেটা এই পাশে থাকতে হবে, এটা এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে। তাই যদি হয় তাহলে সেখানে মিরর সিমেট্রি হয়ে যাবে। এখন একটু খেয়াল করো, এই ক্ষেত্রে মাঝখানে এই যেটা, এইটা যদি তুমি বাদ দাও তাহলে কিন্তু পরিপূর্ণভাবে এখানে মিরর সিমেট্রি পেয়ে যাচ্ছ। কোন বরাবর মিরর সিমেট্রি পাচ্ছ তুমি? এইখানে এই বাহু বরাবর বা এই রোধ বরাবর মিরর সিমেট্রি পাচ্ছিলে, সেজন্য ওই বরাবরটাকে আমাকে বাদ দিতে হবে। ওইখানে যে রোধটা থাকবে সেই রোধটা বাদ দিতে হবে। তাহলে ওই রোধটা যদি আমি বাদ দিই তাহলে এখান থেকে আমি কি পাচ্ছিলাম, ওই রোধ বা ওই বাহু বরাবর সব বাদ দিয়ে বাকি যা কিছু ছিল আমি সবকিছু এখানে নিয়ে নিচ্ছি। এখানটাতে আর ছিল, এখানটাতে আর ছিল, এই জায়গাটাতে টু আর ছিল, এখানটাতে টু আর ছিল, আর এ পাশে এ ছিল আর এ পাশে বি ছিল। এবার আমরা বলছিলাম
প্রথমে ব্রাঞ্চগুলোতে, মিররের ব্রাঞ্চগুলোতে একই কারেন্ট যাবে, তার মানে এই পাশে যে কারেন্ট এখানেও সেই কারেন্ট। তাহলে যে কারেন্টগুলো যাবে কি বলছিলাম, ওই কারেন্টগুলো মেনশন করতে হবে, উল্লেখ করতে হবে। তাহলে এখানে কারেন্টটা ধরো এই প্রান্ত থেকে যদি কারেন্ট প্রবেশ করে, উপরের দিয়ে কি যাচ্ছে, উপরের দিয়ে আয়ন কারেন্ট যাচ্ছে, আর এই নিচ দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে এই আয়ন কারেন্ট এই রোধের মধ্য দিয়ে গিয়ে এই রোধের মধ্য দিয়ে আসবে, মানে এই রোধের মধ্যের কারেন্ট কি হবে, এই রোধের মধ্যের কারেন্ট আয়ন হবে, এই রোধের মধ্যের কারেন্ট I2 হবে। একটু খেয়াল করো তো, এই আর এই আর আর এই আর এই দুইটার মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তার মানে এরা কিসে আছে, এরা শ্রেণীতে আছে না? শ্রেণীতে থাকলে এদের তুল্যরোধ কি হবে, এদের তুল্যরোধ হবে এই দুইটার যোগফল, তার মানে আর প্লাস আর মানে 2R আসবে। নিচেও দেখো এই দুইটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণে কারেন্ট যাচ্ছে, তার মানে এরাও আছে শ্রেণীতে, তাহলে এই দুইটা রোধ কত হবে, এই দুইটা শ্রেণীতে আছে মানে তুল্যরোধ হবে এই দুইটার যোগফল, তার মানে 4R হবে এখানে। 2R 2R আর 2R মিলে এখানে 4R পাবো। তো এবার তো যে বোঝা যাচ্ছে যে এই দুইটা সমান্তরালে আছে। এই সমান্তরালে দুইটা রোধ যদি থাকে তাহলে আমরা কিভাবে তুলরোধ করব, গুণফল বাই যোগফল। তাহলে 2R ইনটু 4R ডিভাইডেড বাই 4R প্লাস 2R। তাহলে উপরে আমরা কত পাবো, 8R স্কয়ার, নিচে আমরা পাবো 4 আর 2 6R। তাহলে এখান থেকে আমরা পাবো 8R বাই 6, 2 দিয়ে কাটলে আমরা পাবো এখানে 4/3R। এটাই হচ্ছে আমার এখানকার তুল্যরোধ, এটাই হচ্ছে এখানটার তুল্যরোধ। আচ্ছা, এবার এই সার্কিটটায় আমরা একটু ফোল্ডিং সিস্টেমে সলভ করে দেখি একই আসে কিনা। ওই সেম জিনিসটাই আমরা ফোল্ডিং সিমেট্রি দিয়ে দেখব যে একই আসতেছে কিনা। এখন দেখো ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে ওইটা দিয়ে মিরর করতে পারছি। এখন আমি একটু চেঞ্জ করে দিব বলতে, আগে আমরা এখানে আর বলছিলাম, এই জায়গাতে এবার আমি 2R বলবো, এখানটাতে আমি আর দিব, এখানটাতে আমি 2R দিব। দেখো এখানে কিন্তু মিরর সিমেট্রি আমি পাচ্ছি না, এখানে সে আর থাকলো, এটা কিন্তু আমি মিরর সিমেট্রি পাচ্ছি না, মিরর সিমেট্রি এখানে পাচ্ছি না। তাই মিরর সিমেট্রি যদি না পাই তখন আমাকে ফোল্ডিং সিমেট্রিতে আসতে হবে। কিভাবে ফোল্ডিং সিমেট্রিতে আসবে দেখো তো, তুমি যদি এই বাহু বরাবর ভাগ করে দাও, দেখো উপরে যা যা ছিল নিচেও ঠিক তাই তাই আসতেছে না, উপরে যা যা ছিল নিচেই কিন্তু ঠিক তাই তাই আসতেছে। তাহলে এইখানে তোমাকে প্রথম স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা কি হবে, ফোল্ডিং হচ্ছে কিনা সেটা দেখবা। প্রথমত দেখবা মিরর হচ্ছে কিনা, মিরর না হলে তারপর দেখবা ফোল্ডিং হচ্ছে কিনা। ফোল্ডিং বলতে এই এই বাহু বরাবর যেখানে একটা বাহু বরাবর দেখবা উপর নিচে একই পাচ্ছ কিনা, মানে ভাঁজ করতে পারতেছো কিনা। এই মাঝখানে একটা থাকলে অসুবিধা নাই, ওটাকে আমরা বাদ দিতে পারবো, আমরা সর্বদা বাদও দিব। তাহলে এরকম একটা ভাঁজ করা বরাবর দেখবা উপর নিচে একই আসতেছে কিনা, যদি একই আসে তখন এখানে তুমি ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করবা। এখন ফোল্ডিং সিমেট্রিতে আমরা মিরর সিমেট্রিতে বলছিলাম ব্রাঞ্চগুলো তো সেম কারেন্ট থাকবে, ফোল্ডিং সিমেট্রিতে নোডগুলোতে বিভব সেম থাকবে, কারেন্ট না কিন্তু, নোডগুলোতে বিভব সেম থাকবে, নোডগুলোতে আমাদের বিভব সেম থাকবে। তাই বিভব সেম থাকে কোথায়, সমান্তরাল সমবায়ে। শ্রেণী সমবায়ে কারেন্ট সেম থাকে আর বিভব সেম থাকে হচ্ছে সমান্তরাল সমবায়ে। দুইটা কথা, দুইটা পার্থক্য। মিরর সিমেট্রিতে আমার কারেন্ট সেম থাকবে আর ফোল্ডিং সিমেট্রিতে আমার ভোল্ট বা বিভব সেম থাকবে। খুব ইম্পর্টেন্ট। এরপরে তুমি নতুন করে সার্কিটটা আঁকবা, মানে আমরা মিরর সিমেট্রিতে যেমন এই নতুন করে একটা রোড বাদ দেওয়ার পরে যে সার্কিট আঁকছিলাম কারেন্ট টারেন্ট দিয়ে, ঠিক সেম ভাবে নতুন করে আঁকতে হবে। তাহলে দুইটা কিন্তু মেইন রুলস। মিররে মেইন রুলস ছিল প্রথমে তোমাকে ব্রাঞ্চগুলোতে সেম কারেন্ট দিতে হবে, কারেন্টটা লিখতে হবে। আর ফোল্ডিং সিমেট্রিতে একই কথা, ফোল্ডিং আছে কিনা প্রথমে দেখবা। আর মনে রাখতে হবে সিমেট্রি নোডগুলার বিভব সেম।
এখন আসো এইখানে যে সার্কিটটা আমরা নিয়েছি এইটাকে এখন আমরা মিরর অ্যাপ্লাই করি, এই ফোল্ডিং অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি কি আসে। আমরা বলছি কি নোটগুলো সেম হবে, নোটগুলো বিহেভ সেম হবে, তাহলে এইটা আমি এ বললাম আর এটা ধরো আমার বি দেওয়া আছে, সেটাই যদি হয় এইখান থেকে এই নোটটা কি, এই নোটটাও এ, নোট মানে একটা পয়েন্ট, এই নোটটাও কি, এই নোটটা হচ্ছে এ, এটা বি মানে এই নোটটা আমরা বি পাবো, এটাও বি মানে এই নোটটা আমরা বি পাবো, আর এটা আরেকটা নোট সি দিয়ে দাও, ওটা সি, ওই নোটটা যদি সি হয় মিরর সিমেট্রি হিসেবে, তাহলে এইখানে মিরর বলতেছি ফোল্ডিং হলে এখানটাও তোমার সি পাবা, এখানটাও তুমি সি পাবা। আচ্ছা, এইখানতে আমি ফোল্ডিং পাচ্ছিলাম, তার মানে মাঝখানে যেটা থাকবে সেটা বাদ দিব, মাঝখানে যেটা থাকবে সেটা বাদ দিব। এবার দেখো আমি এইখানে দুইটা সি কেন লিখলাম, কারণ এটা ফোল্ডিং হচ্ছিল বলে মাঝখানে রোধটা বাদ যাচ্ছে, এই রোধটা বাদ যাচ্ছে সেই জন্য কিন্তু উপরেরটাও সি নিচেরটাও সি লিখছি। এবার তুমি এটাকে নতুন করে আঁকো, নতুন করে আঁকো বলতে কি, দুইটা তুমি সি পাইছো না, তাই দুইটা যদি সি পাও তাহলে এই জিনিসগুলা এইভাবে না লিখে একটু ছোট করে আমরা লিখতে পারি। এইটা ছিল এ বিন্দু, মাঝখানে আমরা সি বিন্দু দিই, আর এটা ছিল বি বিন্দু। দেখো তো এ আর সি এর মাঝে ছিল আর, তাহলে এইখানটাতে এই একটা রোধ পাইলাম আমরা। সেম ভাবে এইটাও কি, এটা এ আর সি এর মাঝে, যেহেতু আমরা বিভব সেম বলছিলাম না, সেই জন্য কিন্তু আগে নোটগুলো ভাগ করে নিয়েছি আমরা। তাহলে এখানটাতে আর, এখানটাতে আর, এটাও কি বি আর সি এর মাঝে, তাহলে এইখানটাতে আমরা দিব বি আর সি এর মাঝে, এখানে ছিল টু আর, এই জায়গাটাতেও আমরা দিব বি আর সি এর মাঝে টু আর। তাহলে এই আর আর এ আর কিসে আছে, প্যারালাল বা সমান্তরালে আছে, তাই এই আর 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 এর তুল্যরোধ কত হবে, ওই আর আর এর তুল্যরোধ হবে গুণফল বাই যোগফল, বা আমরা কি বলছিলাম শর্টকাটের ক্ষেত্রে যদি দুইটা সমান মানের রোধ থাকে তাহলে আর বাই এন করতে হবে। তো সমান মানের রোধের ক্ষেত্রে কি হবে, আর বাই এন মানে কি আর বাই টু, তাহলে এটা তুল্যরোধ হবে আর বাই টু, এটাও সেম বাই, এটা সেম হবে যে রোধটা দেওয়া থাকবে ওইটা ডিভাইডেড বাই টু, তার মানে এই দুইটা তুল্যরোধ কত আসবে, দুইটা তুল্যরোধ আসবে শুধুমাত্র আর। এই দুইটা শ্রেণীতে আছে না, তো এই দুটো শ্রেণীতে আছে বলতে কি এই দুটো যোগ করতে হবে, আর প্লাস আর বাই টু, তার মানে এখান থেকে আমি পাচ্ছি থ্রি আর বাই টু। এটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রিতে সার্কিট সলভ, ফোল্ডিং সিমেট্রিতে সার্কিট সলভ। আরো আসো আমরা আর একটা দুটো প্র্যাকটিস দেখি। এখানে ধরো এই একটা সার্কিট, এই সার্কিটটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসেও তুলরোধের যে ক্লাসটা করছিলাম লাস্ট, সেখানেও কিন্তু এটা অন্যভাবে সলভ করছিলাম। এইটা এবার আমরা ফোল্ডিং সিমেট্রি দিয়ে সলভ করতে পারি কিনা দেখবো, বা মিরর সিমেট্রি দিয়ে আমরা সলভ করতে পারি কিনা সেটা একটু দেখবো। তারপরে তো রোডগুলো একটু নিয়ে নিই। ধরো এখানে প্রত্যেকটা তিনটা ত্রিভুজ আছে, প্রত্যেকটা বাহুতে রোধ দেওয়া আছে। এইখানটাতে আমি দিলাম দুই, 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 আর এই জায়গাটাতে দিলাম আমি ফোর। এখন একটু খেয়াল করো, এইখানে তুমি যদি মাঝখান থেকে ভাগ করো, এই পাশে যা এই পাশে তাই আসতেছে না। আমি যদি আরো একটু সহজ করি, এই চার, এই চারটাকে আমি কিন্তু একটু ভাগ করে দিতে পারি। ভাগ করা বলতে আমি বোঝাচ্ছি যেটা, এই 4 ওহমটাকে কি আমি এভাবে লিখতে পারি না, দেখো তো 4 ওহম, এইটা 2 ওহম, এটা 2 ওহম, 2 আর 2 মিলে কি 4, শ্রেণীতে আছে মানে কি সেই এই 4 হয়ে যাচ্ছে না। এই সার্কিট আর এই সার্কিট তো সেম কথা। এবার একটু খেয়াল করো, এবার যদি খেয়াল করো দেখতে পাবা এইখান থেকে এইখানে তুমি কি করতে পারছো, এই পাশে যা আছে ঠিক এই পাশেও তাই আছে, এই পাশে যা আছে ঠিক এই পাশেও আমরা তাই পেয়েছি। তাহলে এখানটাতে আমরা কি অ্যাপ্লাই করব, মিরর সিমেট্রি অ্যাপ্লাই করব না, কারণ লম্বালম্বি ভাবে ভাগ করতে পারতেছি। তো এখানে কোনো বাহু বা রোধ কিন্তু বাদ যাচ্ছে না, কোনো বাহু বা রোধ বাদ যাচ্ছে না। এখানে আরেকটা কথা আমাকে একটু, বা একটা জিনিস এখানে একটু দেখাতে হবে, সেটা হচ্ছে এইটা মানে, এই জিনিসগুলা মানেই হচ্ছে
এইখান থেকে এইভাবে যাওয়া একই কথা, মানে কারেন্ট এইখান থেকে আসবে, এসে এইভাবে বের হয়ে আসে, এইরকমই হয়। আচ্ছা, তোমাদের টুল রড কিসের উপর ভিত্তি করে বের করবে সেটা তো বলি না। এটা এ বিন্দু আর এ পাশে ধরো বি বিন্দু, এইখান থেকে বের করতে হবে। এ বিন্দু আর এই হচ্ছে বি বিন্দু, এই জায়গা থেকে বের করতে হবে। আচ্ছা, তা দেখো তো, আমাদের মিরর সিমেট্রিতে বলছিল কারেন্ট দিতে হবে, সিমেট্রি সার্কিটগুলোতে কারেন্ট সেম থাকবে, সিমেট্রি সার্কিটগুলোতে কারেন্ট সেম থাকবে। তো দেখো সিমেট্রি সার্কিট কোন জায়গায় পাইছিলাম আমরা, আমি এখানে একটু ভাগ করে আরেকবার একটু উল্লেখ করে দিই। এইখানটাতে ছিল। তাহলে এই বাহুর সিমেট্রি কোনটা, এই বাহুর আয়নাতে তুমি কোন রূপটা দিবা, দেখবা এইটা দেখবা। তার মানে এই বাহুতে যে কারেন্ট থাকবে এখানে সেটা থাকবে, এখানে যে কারেন্টটা থাকবে এইখানে ঠিক সেম কারেন্টটা থাকবে। এইটা আয়নায় প্রতিবিম্ব দেখবে এইটা, তার মানে এই বাহুতে যে কারেন্ট দেখবা এইখানে ঠিক সেইটা, এখানে যেটা এখানে সেইটা। তাহলে আমরা একটু কারেন্ট গুলো দিব, আমরা কারেন্ট গুলো একটু দিব। এখন এই জায়গাতে কারেন্ট দেওয়া না দেওয়া সেম কথা, বোঝা যাচ্ছে দুটো শ্রেণীতে আছে। এইখানটাতে আমি যদি I1 কারেন্ট দিই, এর কারেন্ট কি হবে, এর কারেন্টও হবে I1। এইটাই কারেন্ট যদি আমি I2 দিই, এটার কারেন্টও দিতে হবে I2। এখানে তুমি যদি I3 দাও, এর কারেন্ট হবে I3, এর I4 দিলে এর I4। তা আমি ডিরেক্টলি বুঝতেই পারতেছি এরা সরাসরি শ্রেণীতে যুক্ত আছে। তার মানে এখানে তুল্যরোধ পাবো 4, এরাও শ্রেণীতে যুক্ত আছে, এখানে তুল্যরোধ পাবো 4। তাহলে এই সার্কিটটাকে যদি আমরা নতুন করে আঁকি তাহলে কেমন পাবো, এখানে এ বিন্দু ছিল সেটা দিয়ে দিই, এখানে এই কারেন্টটা ছিল, এই 2 ওহম ছিল, সেই 2 ওহম দিয়ে দিলাম। এই দুইটা মিলে আমি পাইছিলাম হচ্ছে 4, সেই 4টা আমি এখানে দিয়ে দিব। আবার এই দুইটা মিলে আমরা পাইছি 4, সেই 4টাও আমরা এইখানটাতে দিয়ে দিলাম। এরপরে এই পাশে আসো, এই পাশে এখানে 2 ছিল, সেই 2 দিয়ে দিলাম। এবার নিচে ছিল আমাদের, সার্কিটটা একটু ভালো করে আঁকতে হবে। এইখানে ছিল, আর এইখান থেকে এইভাবে যুক্ত করা ছিল, এইটা ছিল বি প্রান্ত, এটা ছিল আমার এ প্রান্ত, এইটা ছিল 2, এই জায়গায় ছিল 2। তাহলে এই দুইটাও তো শ্রেণীতে ছিল, তো এদেরকে আমি যোগ করে 4 করে দিতে পারি একবারেই। এখানে দুইটা না দিয়ে আমি এখানে একটা করে দিলাম 4, যেহেতু তারা শ্রেণীতে ছিল, কারণ একই কারেন্ট আছে না এই দুইটার মধ্যে, যাদের মধ্যে একই কারেন্ট তাদের মধ্যে তারা শ্রেণীতে থাকবে। এবার দেখো বোঝা যাচ্ছে এই দুইটা আছে সমান্তরালে, তাই এই দুটো সমান্তরালে থাকলে তুল্যরোধ কত হবে, গুণফল বাই যোগফল। তাহলে এখানে আমরা এ পাচ্ছি, এখানে আমরা এ পাচ্ছিলাম, এখানে তো 4 ছিল, নিচে নিচে তুমি 4 দিয়ে দাও, এখানে 4 ছিল, এখানে ছিল 2, আর এই দুইটা মিলে কত আসবে, 4 আর 4 এর অর্ধেক হয়ে যাবে না সমান্তরালে তুল্যরোধ। তার অর্ধেক বলতে কত, অর্ধেক বলতে এখানে 2, আর এইখানটাতে কি, এখানটাতে হবে 2, এইটা হচ্ছিল বি। তাহলে তিনটা শ্রেণীতে আছে, বোঝাই যাচ্ছে, যেহেতু এ বিতে আমরা বের করবো, তিনটা আছে শ্রেণীতে, তা তিনটা শ্রেণীতে থাকলে কত হবে, 6 হবে। তাহলে এখানে এ, এখানে ছিল 4, আর এখানে হয়েছিল 6, তাহলে 6 আর 4 এর তুল্যরোধ বের করতে হবে। তার মানে গুণফল বাই যোগফল, তার মানে 24/10, 2.4 ওহম হচ্ছে আমার তুল্যরোধ, 2.4 ওহম তুল্যরোধ। আচ্ছা, এখানে দেখো আমরা আরেকটা জটিল সার্কিট নিয়েছি, এই একটা সার্কিটটা আমরা একটু দেখি, সলভ করে ফেলি। এখানে প্রত্যেকটা বাহুতে আমরা রোধ দিব। সবগুলা রোধ ধরো 2 ওহম করে, সবগুলা রোধ 2 ওহম করে। এই এই সার্কিটটার তুল্যরোধ বের করতে হবে, এটা এ প্রান্ত এটা বি প্রান্ত, এ বি এর তুল্যরোধ বের করতে হবে। তো এটা তুমি কি ফোল্ডিং সিমেট্রি নাকি মিরর সিমেট্রি করতে পারবা,
দেখো এখান থেকে আমরা প্রথমে চিন্তা করবো মিরর করতে পারতেছি কিনা। তো দেখো এখান থেকে মিরর করা সম্ভব। এই পাশে যা আছে ঠিক এই পাশে তাই আছে, এখানে আমরা মিরর করতে পারবো। তা মিরর করতে পারি, তাহলে যদি এরকম মিররই করতে পারি তাহলে দেখি তো এখানে আমরা এইটাকে আবার নতুন করে নিয়ে ফেলি এপাশে। আমরা এই মিরর সিমেট্রি দিয়ে দিলাম। এবার দেখো মিরর করতে গেলে এইখানটাতে যদি দেখি, দেখো এইটাই না মিরর সিমেট্রি হয়ে গেছে। আমরা এখানটা একটু আলাদা করে দিলে একই কথা। মিরর সিমেট্রি হইলে মিরর বাহুগুলোতে একই কারেন্ট যাবে। আচ্ছা এইখানটাতে তো দেওয়া হয় না, এই জায়গাতে একটা থাকবে, এখানটাতে থাকবে 2 আর 2। তো এই দুইটা কিসে আছে শ্রেণীতে না, কারণ এইখান থেকে যদি মিরর হয়, একটা মিররটা একটু টেনে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এইটা ধরো আমার মিরর, এটা যদি মিরর হয় তার মানে এইখানে যে কারেন্ট, এটা যে কারেন্ট, তার মানে এই দুটো শ্রেণীতে, এই দুটো শ্রেণীতে, এই দুইটার মধ্যে একই কারেন্ট, তার মানে এই দুটো শ্রেণীতে, এই দুইটার মধ্যে একই কারেন্ট, কারণ এরা আয়নার একে অপরের প্রতিবিম্ব, এদের মধ্যে একই কারেন্ট। এইটা 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 এটা, আচ্ছা ওরা পরে থাক। আগে যেগুলো আমরা কাছাকাছি পাচ্ছি সেই দুইগুলো তো আমরা শ্রেণীতে পাবো, ওদের কাজগুলো আগে আমরা একটু কমপ্লিট করে নিই। তাহলে এইখান থেকে এই দুইটা শ্রেণীতে, এই দুটো শ্রেণীতে, এই দুটো শ্রেণীতে, আর নিচে এই দুইটা শ্রেণীতে পাচ্ছিলাম, তাহলে এই কাজটুকু আমরা যদি করি তাহলে আমরা কি পাই এখানে, এখানে আমরা পাই হচ্ছে এ প্রান্ত, এখানে দেখো এই দুইটা আমরা রেখে দিলাম, এই দুইটা এ তো কোনো কাজ করবো না, রেখে দিলাম এই দুইটা শ্রেণীতে। তা ওই দুটো শ্রেণীতে তুল্যরোধ কত হবে 4। এই দুইটা শ্রেণীতে এদের তুল্যরোধ কত হবে, এদের তুল্যরোধ হবে 4। এরপরে আসো এই এইগুলোর কাজ শেষ, এবার এইটার কাজ তো আমরা করি নাই, তাহলে ওটা ওভাবে রেখে দিব 2। এটা ছিল বি প্রান্ত, নিচেও সেম কথা, এটার কোনো কাজ আমরা করি নাই বা করতে এখনো ডিরেক্টলি পারি না, এই জন্য এটা 2 রেখে দিব এই দুইটা শ্রেণীতে, এই দুটো শ্রেণীতে। তার মানে এখানে আমরা পাবো 4, সেম ভাবে এখানেও আমরা পাবো 4। আর এইখানটাতে এই রোধটা আমরা কোনো কাজ করি না, এটা 2 থাকবে। তাহলে এবার দেখো এই দুইটা আছে শ্রেণীতে। এরপরে আসো এই দুটো শ্রেণীতে সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে তুল্যরোধ কত হবে, সমান্তরালে তুল্যরোধ হয়ে যাবে অর্ধেক। তাহলে এই দুইটা অর্ধেক কত হবে, 2 হবে। তাহলে এটা যদি এ হয়, এখানে ছিল 2, এরপরে এই দুইটা মিলে আমরা একটা পাইছিলাম সেটা হচ্ছে 2, এখানেও ছিল 2, নিচেও একই কথা, এখানে ছিল 2, এই দুইটা মিলে এই দুইটা মিলে আমরা পাবো কত, 2 গুণফল বাই যোগফল 4 4 16/8। আর এইটা করলেও আমি পাবো 2, এখানে ছিল বি। তো দেখো উপরের তিনটা শ্রেণীতে, এই তিনটা শ্রেণীতে, তাহলে উপরে কত পাবা, উপরে পাবা হচ্ছে তুমি 6, নিচে পাবা 6। তো বোঝা যাচ্ছে আমার সার্কিটটা কেমন আসবে। এইটা এ বিন্দু, তাহলে উপরে আমরা পাচ্ছি 6 ওহম, নিচেও আমরা পাচ্ছি 6 ওহম। তাহলে 6 ইন্টু 6 গুণফল বাই যোগফল 36/12, তার মানে এটার উত্তর হচ্ছে 3 ওহম। এই সার্কিটটা হচ্ছে কত ওহম, এই সার্কিটটা হচ্ছে 3 ওহম। তো এইভাবে যত জটিল সার্কিট আসুক চেষ্টা করবা এই সিমেট্রি সার্কিট বা মিরর সার্কিট দিয়ে এগুলো সলভ করা সম্ভব। তো সেটা যত জটিলই হোক না কেন, যত জটিলই হোক না কেন, এটা এইভাবে সলভ করা পসিবল। আচ্ছা এবার আসো আমরা আমাদের মেইন জিনিসে আসব, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলস এবং কারেন্ট ডিভাইডার রুলস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তা প্রথমে আসো ভোল্টেজ ডিভাইডার রুলস দিয়ে
ভোল্টেজ ডিভাইডার রুলস। আচ্ছা দেখো, ভোল্টেজ ডিভাইডার রুলস মানে এখানে বাংলা যদি আমরা করি আমরা কি পাবো? বাংলা করলে পাবো হচ্ছে ভোল্টেজটা ভাগ হয়ে যাওয়ার নিয়ম। এখন ভোল্টেজ বা বিভব ভাগ হয় কোথায়? বিভব ভাগ হয় শ্রেণীতে না? কারণ শ্রেণীতে বিভব পার্থক্য প্রত্যেকটা রোধের মধ্যে আলাদা আলাদা থাকে। আর কারেন্ট কোথায় ভাগ হয়ে যায়? কারেন্ট সমান্তরালে ভাগ হয়ে যায়। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলস বা ভিডিআর এটা কোথায় অ্যাপ্লাই করব? সংক্ষেপে আমরা কি বলি? সংক্ষেপে কোন কোন বইয়ে দেখবা ভিডিআর দেওয়া আছে, ভোল্টেজ ডিভাইডার রুলস। আমরা বললাম ভোল্টেজ ভাগ হয় শ্রেণীতে, তার মানে এই ভোল্টেজ ডিভাইডার রুলস আমরা অ্যাপ্লাই করব শ্রেণী সমবায়ে। এই একটা কথা, ভোল্টেজ ডিভাইডার রুলস আমরা অ্যাপ্লাই করব শ্রেণী সমবায়ে। আচ্ছা, মানে কি? মানেটা খুবই সহজ। আমরা একের অধিক রোধের পরিবর্তে যখন একটা রোধ নিয়ে কাজ করি, তো ধরো আমাদের একটা সার্কিট আছে, এই সার্কিটটাতে এইখানে একটা ব্যাটারি আছে, আর এইখানে একটা রোধ, এই জায়গাতে একটা রোধ। এটা হচ্ছে আমার R1 মানের রোধ, আর এইটা ধরলাম আমরা R2 মানের রোধ। এটা শ্রেণীতে আছে, ধরে নিয়েছি। আর এটা বড় দাগ মানে এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত। এখন এই রোধের পরিবর্তে, এই দুইটা রোধের পরিবর্তে যখন আমরা একটা রোধ ব্যবহার করি সেটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বলি হচ্ছে তুল্য রোধ। এই দুইটার পরিবর্তে আমরা যে রোধটা ব্যবহার করব সেটা হবে তুল্য রোধ। এখন তুল্য রোধের শর্ত কি? বর্তনীতে যে কারেন্টটা প্রবাহিত হবে, ঠিক সেম পরিমাণে কারেন্ট আমার এইখানে এই রোধের মধ্য দিয়ে প্রবাহিত হতে হবে। এখন আমরা সিম্পলি জানি ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, এই কারেন্টটা প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যাবে। তা আমরা ধরে নিলাম ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে আই পরিমাণে কারেন্ট বের হয়েছে। তো ওই আই কারেন্ট R1 এর মধ্য দিয়েও যাবে, ওই আই কারেন্ট R2 এর মধ্য দিয়েও যাবে। R2 এর মধ্যে পার হয়ে গিয়ে ওই আই কারেন্ট আমার ব্যাটারির নেগেটিভ প্রান্তে ফিরে আসবে। এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটার একটা বিভব দেওয়া থাকবে, সেই বিভবটা কি ধরবা? সেই বিভবটা ধরো ভি। এখন দেখো আমরা বলছি তুল্য রোধের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো রোধের পরিবর্তে যখন আমরা একটা রোধ ব্যবহার করি এবং ওই একটা রোধের মধ্য দিয়ে যদি আগে যে অনেকগুলো রোধ ছিল সেইখানে যে মূল কারেন্ট ছিল সেই একই কারেন্ট যদি ওই একটা রোধের মধ্য দিয়ে যায় সেটাকেই বলা হয় তুল্য রোধ। তাহলে এইখানে যে দুইটা রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওই কারেন্টটা যদি এই রোধের মধ্য দিয়ে যায় সেইটাই হবে আমার তুল্য রোধ। তাহলে এই বর্তনীতে যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছিল এই রোধের মধ্য দিয়ে ঠিক সেম ভাবে আই কারেন্ট প্রবাহিত হবে, ঠিক সেম ভাবে আই পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে। তাই এখানে ব্যাটারি কি ছিল? এটার ব্যাটারি বিভব ভি ছিল। এখন আমরা বলছি যে শ্রেণী সমবায়ে কি হয়ে যায়? শ্রেণী সমবায়ে আমরা প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য আলাদা আলাদা পাই। প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য আমরা আলাদা আলাদা পাই। তাহলে এইখানে যে R1 রোধ আছে, এই R1 রোধের বিভব কি হবে? R1 রোধের বিভব ধরলাম আমরা V1, আর R2 যে রোধ, এই R2 রোধের বিভব বললাম আমরা V2। R2 রোধের বিভব বললাম আমরা V2 বললাম। আচ্ছা, ভালো কথা। এখন আমি দুইটা রোধ দিয়ে বোঝাচ্ছি। এখানে যদি তিনটা রোধ থাকতো কোনো অসুবিধা ছিল? কোনো অসুবিধা ছিল না। আমি তিনটা রোধ দিয়েও দেখাই। ধরো আমি এখানে আরেকটা রোধ দিলাম R3, এইখানে আমাদের বিভব হচ্ছে V3। এর মধ্য দিয়েও কি কারেন্ট যাচ্ছে? এর মধ্য দিয়ে আই পরিমাণে কারেন্ট যাচ্ছে। এখন আসো, বিভব পার্থক্য ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি? V সমান IR জানি। এখন এইখানে তুমি V1 সমান কি লিখবা? এই R1 রোধের বিভবটাই হচ্ছে V1। তার মানে এই R1 এর মধ্য দিয়ে যে পরিমাণে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট ইনটু R1 আমরা লিখবো। তাহলে V1 সমান কি? V1 এর মধ্য দিয়ে R1 এর মধ্য দিয়ে I কারেন্ট যাচ্ছিল। তাহলে আমরা R1 এর বিভব পার্থক্য কি পাবো? V1 সমান I ইনটু R1 পাবো। একইভাবে V2 সমান কি পাবো? V2 বলতে R2 এর বিভব, ওর মধ্য দিয়ে I কারেন্ট যাচ্ছিল। তাই V2 সমান হবে I R2। সেম ভাবে V3 সমান আমরা কি পাবো? I R3 পাবো। I R3 পাবো। এটা 1 নাম্বার, এটা আমরা 2 নাম্বার দিলাম, আর এটা আমরা 3 নাম্বার দিলাম। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এখন দেখো এই তিনটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ ব্যবহার করলে সেটাকে আমরা কি বলি?
সেটাকে আমরা তুল্যরোধ বলি। তাহলে এই তুল্যরোধের ক্ষেত্রে এই আর এর সমান কি ছিল? আর এর সমান হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে R1 প্লাস R2 প্লাস R3, R1 প্লাস R2 প্লাস R3। এখন এই জায়গাতে তুমি বিভব পার্থক্য সূত্রে কি অ্যাপ্লাই করবা? এই সার্কিটের ক্ষেত্রে V সমান I ইনটু RS। তো এইখানটাতে আমি I সমান কি লিখতে পারি? এই জায়গাটাতে আমি I সমান লিখতে পারি হচ্ছে V বাই RS। I সমান লিখতে পারবো আমি এখানটাতে V বাই RS লিখবো। এখন আসো এই যে যে কোনো একটাতে তুমি বসাবে। এবার তুমি V1 এর মানে নিয়ে এসো। V1 সমান এখানে আমরা পাইছিলাম I R1 না? এই I এর জায়গায় তুমি এইখানে যে মানটা পাইছো ওই মানটা বসায় দাও। I এর জায়গায় কি বসাবো এখানে? I সমান আমরা কি পাইছিলাম? V বাই RS পাইছিলাম না? সেটা একটু বসাও। V বাই RS ইনটু এখানে কি আসতেছে? R1 আসতেছে। ইনটু এখানে R1 আসতেছে। তাহলে আমি এটা একটু ভালো করে সাজিয়ে লিখতে পারি না? দেখো তো এখানটাতে তুমি কি লিখতে পারো? V1 সমান R1 বাই RS ইনটু V। এখন কথা হচ্ছে V1 টা কি? V1 হচ্ছে R1 এর রোধ, আর এই V টা কি? এই V টা হচ্ছে টোটাল ভোল্ট। সেম ভাবে তুমি যদি এখানে এটা দ্বারা আমরা কিন্তু সূত্র পেয়ে গেলাম। এটা আমরা একটা বক্স করি, এটা আমরা কিন্তু একটা সূত্র পাইলাম। একই ভাবে এখানে যে V2 সমান তুমি যেটা পাইছিলে I R2 উপরে, এই যে V2 সমান I R2 পাইছিলে, এই I এর জায়গায় V বাই RS বসাবা, তখন কি পাবা? তখন তুমি এখানে V2 সমান পাবা R2 বাই RS ইনটু VT, এরকমই তো পাবা। তা এখন এইগুলা সব মিলে আমি দেখো আমার শুধু কি চেঞ্জ হচ্ছে? এই V চেঞ্জ হচ্ছে আর এই V চেঞ্জ হচ্ছে। এই দুইটা কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এইখান থেকে পেয়ে যাচ্ছি ভোল্টেজ ডিভাইডার রুলস। আমরা এখানে Vx সমান উপরে কি লিখব? Rx ডিভাইডেড বাই RS ইনটু VT। এইটাই হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার রুল। এবার তুমি মিলাও, এখানে তুমি 2 বসাও, x এর জায়গায় 2 বসাও, তাহলে V2 R2 বাই RS ইনটু VT পেয়ে যাচ্ছ না? যাই বসাবা তুমি কিন্তু সূত্র পেয়ে যাবা। তাহলে এটাই হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার রুলস। এটাই হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার রুলস। এটা মনে রাখতে হবে। তাহলে তুমি এখান থেকে V3 সমান কি পাবা? যেহেতু উপরে দেখো V3 ছিল, V3 সমান তুমি এখানে পাবা R3 ডিভাইডেড বাই RS ইনটু VT। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোশ্চেনে কিছু মান দেওয়া আছে, রোধগুলো দেওয়া আছে, বলছে আর কোষের বিভব দেওয়া আছে, বলছে যে R3 এর মধ্য দিয়ে কত বিভব হবে, তা তুমি এই সূত্র দিয়ে বের করবা। এই সূত্র জানলে তুমি বের করতে পারবা, অথবা তুমি যদি চাও আমি যেভাবে ভেঙে ভেঙে করেছি এইভাবে করবা। তুমি প্রথমে তুল্যরোধ বের করবা, তুল্যরোধ দিয়ে বর্তনীর মূল কারেন্ট বের করবা, বর্তনীর মূল কারেন্ট বের করে এই V3 সমান IR3 এই I জায়গায় বসাবা। এইটাই হচ্ছে একই কথা। তাহলে এইভাবে দেখো সূত্র ভেঙে ভেঙে যদি করো যা মান পাবা, এইখানে তুমি যদি একবারে এইখানে বসাও সেই একই মান তুমি পাবা। তাহলে শুধু এই ভোল্টেজ ডিভাইডার রুলস এর মধ্যে তোমাকে কি করতে হবে? এখানে শুধুমাত্র তোমাকে তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধটা বের করলে সবকিছু কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি ভোল্টেজ ডিভাইডার রুলসটা বুঝতে পারছি। এবার আমাকে করতে হবে কারেন্ট ডিভাইডার রুলস। নাম থেকেই বুঝতে পারতেছি যে এখানে আমার কারেন্টটা ভাগ হয়ে যাবে বা তড়িৎটা ভাগ হবে। এখন তড়িৎ প্রবাহ কোথায় ভাগ হয় বা কোথায় আলাদা থাকে? তড়িৎ প্রবাহ সমান্তরাল সমবায়ে আলাদা থাকে। তাহলে যেখানে যেখানে আমরা সমান্তরাল সমবায় পাবো সেই জায়গাটাতে আমরা কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করব। সেই জায়গাটাতে আমরা কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করব। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলস ছিল আমার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, আর কারেন্ট ডিভাইডার রুলস হবে আমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ওইখানে যেমন আমরা 3টা রোধ দিয়ে দেখছি, এই জায়গাটা তো আমরা ঠিক তেমনই 3টা রোধ দিয়ে দেখতে পারি। 3টা 2টা যাই হোক, প্রসেস তো সব সেম।
3টা 4টা 5টা যেভাবে দিক না কেন। আমরা বেসিকটা শিখবো, বেসিক শিখে একটা সার্কিট সলভ করব যেখানে মিশ্র সমবায় থাকবে, ওই সার্কিটটা সলভ করে আমরা বাকি সবকিছু বের করে ফেলবো। একটা সার্কিটের মধ্যে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা সার্কিট সমান্তরাল সমবায়ের। এখানে আমরা 3টা রোধ রাখলাম। এটা হচ্ছে আমার R1 রোধ, এইটা আমাদের R2 রোধ, আর এইটা আমাদের R3 রোধ। এখানে এটাকে কি করতে হবে, ব্যাটারির সাথে অবশ্যই যুক্ত করা লাগবে। তাহলে এই জায়গাটাতে আমরা একটা ব্যাটারি নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের একটা ব্যাটারি, ব্যাটারির সাথে যুক্ত করা আছে। তা এইটা হচ্ছে আমার ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমার ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এখন এর একটা বিভব থাকবে, সেই বিভবটা আমরা বললাম ভি। এই কোষের দুইটা প্রান্ত আছে না, তা এই প্রান্তটা আমরা এ প্রান্ত বললাম, আর এই প্রান্তটা আমরা বি প্রান্ত বললাম। ধরো এটা এ বললাম, এটা বি বললাম। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত কোনো কিছুই নাই, তার মানে এই জায়গাটাও হবে এ। সেম ভাবে এইখান থেকে এই পর্যন্ত কিছুই নাই, তার মানে এই জায়গাটা তো হবে আমার ভি। এখন দেখো, এটা এ, এটা বি, এখান থেকে তুমি এ পাবা, এটা তুমি বি পাবা, এখানটা তুমি বি পাবা, এখানটা তুমি এ পাবা। তার মানে বোঝা যাচ্ছে তিনটা সমান্তরালে আছে। এই সমান্তরালের ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের কারেন্টটা ভাগ হয়ে যাবে। এখানে তিনটা আলাদা আলাদা রোধ আছে, তাই তিনটা আলাদা আলাদা রোধকে আমরা কি করব, তিনটা আলাদা আলাদা কারেন্ট দিব। একই কারেন্ট তো যাবে না, একই কারেন্ট দিলে সেটা শ্রেণী সমবায় হয়ে যেত। তাই আর1 এর মধ্য দিয়ে মিল রেখে আমরা কারেন্ট বললাম I1, R2 এর মধ্য দিয়ে কারেন্ট আমরা বললাম I2, I3 এর মধ্য দিয়ে R3 এর মধ্য দিয়ে কারেন্ট আমরা বললাম R3। কিন্তু ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে কোন কারেন্ট বের হয়েছিল? ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে I পরিমাণে কারেন্ট বের হয়েছিল। তার মানে এই পর্যন্ত আমার কি ছিল, I কারেন্ট ছিল। এই আইটাই কি, এই আইটাই হচ্ছে বর্তনীর মূল যে প্রবাহ মাত্রা সেইটা। এই আইটাই হচ্ছে আমার বর্তনীর মূল প্রবাহ মাত্রা। এখন কথা হচ্ছে, আমরা তুল্যরোধ কি বলছি, এই তিনটা রোধের পরিবর্তে যখন আমরা একটা মাত্র রোধ ইউজ করব এবং ওই একটা রোধের মধ্য দিয়ে যদি এই বর্তনীর মূল কারেন্টের সমান পরিমাণে কারেন্ট যায়, সেইটাকে আমরা তুল্যরোধ বলে থাকি। তো এইখানে ওই অতগুলো রোধের পরিবর্তে এখন আমি একটা মাত্র রোধ ইউজ করব, সেইটাই হবে আমার তুল্যরোধ। তাহলে মনে করো এই তিনটা রোধের পরিবর্তে আমি যদি এইখানে এই আরপি মানের একটা রোধ ইউজ করি, তাহলে বর্তনীতে যে পরিমাণে কারেন্ট যাচ্ছিল, বর্তনীর আগের কারেন্টের সমান পরিমাণে কারেন্ট এইখানে রয়েছে। তার মানে আরপি এর মধ্য দিয়ে এই আই পরিমাণে কারেন্টটি প্রবাহিত হবে। এখন এই জায়গাতে বিভব পার্থক্য কত, এখানে বিভব পার্থক্য ভি, এখানে বিভব পার্থক্য ভি। আই পরিমাণে কারেন্ট যাচ্ছে, নেগেটিভ প্রান্তে আই পরিমাণে কারেন্ট এখানে ফিরে আসতেছে। ভালো কথা। আচ্ছা, এখন আমরা বলছি এখানটাতে কারেন্ট আমাদের আলাদা, তো বোঝাই যাচ্ছে আর1 এর মধ্যে কারেন্ট আলাদা, আর2 এর মধ্যে কারেন্ট আলাদা, আর3 এর মধ্যে কারেন্ট আলাদা, কিন্তু কি সেম, বিভব সেম। দেখো খেয়াল করো, ভি এ বি, এই আর1 এর বিভব কি হবে, আর1 এর বিভব হবে ভি এ বি। আর2 এর বিভব কি হবে, আর2 এর বিভব হবে ভি এ বি। আর3 এর বিভব কি হবে, তার দুই প্রান্তের বিভব, তার মানে কি ভি এ বি। যেহেতু সবার বিভব এখানে সেম আসতেছে, সেই জন্য কিন্তু আমরা বলেছি এখানে সব কয়টি সমান্তরালে। তাহলে এবার তুমি সেই ভি এ বি সমান কি লিখবা, ভি এ বি বা আমি ভি বলি, ভি এ বি সমান তুমি কি লিখবা এখানে, ভি এ বি সমান লিখবা কি I1 R1, প্রথমটার ক্ষেত্রে I1 R1। R2 রোধের বিভব, এটাও তো ভি এ বি মানে ভি, এটা সমান কি হবে I2 R2। সেম ভাবে R3 এর ক্ষেত্রে তুমি কি লিখবা, I3 R3 লিখবা, I3 R3 লিখবা। তাহলে এইটা আমরা দিব 1 নাম্বার, এইটা আমরা দিব 2 নাম্বার, এইটা আমরা দিলাম 3 নাম্বার। এবার এইটার ক্ষেত্রে আসো, তার আগে এই আরপিটা আমাকে বের করে নিতে হবে না। আরপি সমান আমরা কি বলেছি, আরপিটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ। তাই সমান্তরাল সমবায়ের তুল্যরোধে কি হবে, প্রত্যেকটা রোধের ইনভার্স, আর থ্রি এর ইনভার্স এর আবার ইনভার্স, এইটাই হচ্ছে আমার আরপি। যাই হোক, আমরা আরপিটা এমনি বোঝানোর জন্য বলছি, এটা হচ্ছে আমাদের তুল্যরোধ সেটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ভি সমান কি পাবো,
ভি সমান আই ইন্টু আর পি পাবো, ভি সমান আই ইন্টু আর পি পাবো। এখন আসো তুমি এই ভি এর মান যে কোনো একটাতে বসাও। ধরো আমরা 2 নম্বরে বসাবো, 2 নম্বরে বা 3 নম্বরে, ভি 3 যেহেতু লিখে ফেলছে 3 এ বসাই। 3 নম্বরে ভি এর মান বসিয়ে পাবো আমরা, ভি এর মান বসিয়ে পাই। দেখো এখানে ভি এর মান বসালে তুমি কি পাবে, আগে আমরা মেইন লাইনটা লিখি, আই থ্রি আর থ্রি ছিল, ভি এর পরিবর্তে কি বসাবা, আই আর পি বসাবা, বা আই আর পি সমান কি আসতেছে, আই থ্রি আর থ্রি। এখানে তোমাকে কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে, আই থ্রি এর কারেন্ট বের করতে হবে। তাহলে আই থ্রি সমান তুমি এখানে কি পাচ্ছ, আই আর পি ডিভাইডেড বাই আর থ্রি। অতএব আই থ্রি সমান তুমি কি পাবা, আর পি বাই আর থ্রি ইন্টু টোটাল আই। এইটাই হচ্ছে তোমার কারেন্ট ডিভাইডার রুলসের মেইন সূত্র। এখন এই জায়গাটাতে আমরা দেখো তো, তুমি যখন, আমি যদি ছোট্ট করে আরেকটা দেখাই, এখানটাতে আমরা বসাবো কোনটাতে, আমি যখন 1 নাম্বারটাতে বসাবো, এক নাম্বারটার সাথে যখন আমরা বসাবো আই আর পি সমান আমাদের কি আসতো, আয়ন আরন আসতো। তা এখান থেকে আয়ন সমান আমরা কি পাইতাম, আয়ন সমান আমরা পাইতাম হচ্ছে আর পি বাই আর ওয়ান ইন্টু টোটাল আই। খেয়াল করো তো, এখানে আয়ন হলে এখানে আরন হচ্ছে, এখানে আই থ্রি হলে এখানে আর থ্রি হচ্ছে, উপরে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা মেইন যে সূত্রটা সেটা এরকম লিখতে পারি না, যে আই এক্স সমান উপরে হবে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, নিচে হবে আর এক্স ইন্টু টোটাল আই। এখানে 1 দিলে নিচে 1 হবে, 2 দিলে 2 হবে, যা দেবা তাই হবে। এটাই হচ্ছে আমার কারেন্ট ডিভাইডার রুলস। এই যে দুইটা সূত্র বললাম, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। সরল যে সার্কিটগুলো থাকবে, সরল যে সার্কিটগুলো থাকবে, সরল সার্কিটগুলার সলভ এই পদ্ধতিতে করা সম্ভব, সরল সার্কিটগুলার সলভ এই পদ্ধতিতে করা পসিবল। এখন আসো